নদী, আমাদের কাছে নদী মানে একটা বিশাল বড় কবরস্থান। মানুষ নদীতে ঘুরতে যায়, আমরা নদীতে যাইতে পারি না, আমরা নদীর দিকে তাকাইতে পারি না। নদীর ঢেউ দেখলেই মনে হয় এই নদীর কোথাও আমার ভাইকে কি ওরা ফেলে রেখে গেছে কিনা। ও নদীর কুল না কিনার নাই রে, আমি কোন কুল হতে কোন কুলে যাব, কারে সুধাই। অনেকবার আসছি, অনেক মাঝিকে ধরে ধরে জিজ্ঞেস করতাম নৌকা নিয়ে আসে যদি পুরাতন হয়। ভাই এরকম কখনো দেখছেন যে র্যাব ধরে নিয়ে আসছে বা এরকম মানুষকে মেরে ফেলতে দেখছেন, বা হাতে বাঁধা চোখ বাঁধা এরকম মানুষদেরকে ব্রিজ থেকে ফেলতে দেখছেন, বা কোনো নৌকা দিয়ে এনে ফেলতে দেখছেন? আমার বাবা 2013 সালে 2 ডিসেম্বর শেষবার যখন বাসায় এসেছিল, আমার বাবা আমার বাসায় এসে মানে সবাইকে দেখতে যাচ্ছিল, সবার সাথে দেখা সাক্ষাৎ করেছিল এবং আমাকে কোলে নিয়ে জড়িয়ে ধরে রেখেছিল। আমি মনে করি যে আমার বাবা যদি এবার ফেরত আসে, ফিরে আসে, আমি আসলে আমার বাবাকে ওভাবে মানে জড়িয়ে ধরে থাকবো, যাতে শেখ হাসিনার মতন কোনো ফ্যাসিস্ট সরকার কেন, মানে পৃথিবীর মানে কোনো শক্তি যাতে হচ্ছে গিয়ে মানে বাবাকে নিয়ে যেতে না পারে, বাবাকে গুম করে ফেলতে না পারে আমাদের সামনে থেকে। সুমন স্কুলে স্কাউটে ছিল, যে জাম্বুরিতে গাজীপুরের মৌচাকে, তো ওখানে 3 দিনের জন্য ছিল। তখন প্রেসিডেন্ট জিয়াউর রহমান সেই জাম্বুরিতে গেছিলেন ওদের সাথে, স্কাউটদের সাথে দেখা করতে। সেই যে সুমনের সাথে হ্যান্ডশেক করছিলেন জিয়াউর রহমান, তারপর থেকে তো সুমন তাকে দেখি, তার সাথে কথা বলে, ছোট বাচ্চা বয়স থেকেই তার খুবই ভক্ত। ইলেকশনের আগে অপোজিশন পার্টি করার জন্য ঘরে থাকতে পারতো না, অ্যারেস্ট করে ধরে নিয়ে যায়। অনেকবার হয়েছে তার সাথে, এটা বহুবার হয়েছে। তো দেখা যায় তো তাকেই টার্গেট করা হচ্ছে, বারবারই আওয়ামী লীগের সময় তাকেই টার্গেট করা হচ্ছে, বারবারই তাকে টার্গেট করা হচ্ছে। 2013 সালের 4 ডিসেম্বর বসুন্ধরা রেসিডেন্সিয়াল এরিয়ার আই ব্লকের 4 নম্বর রোড এবং 404 নম্বর প্লট, সুমন ভাই সহ আরো কয়েকজন বন্ধুরা রাত আনুমানিক 8টার দিকে এই জায়গাটার সামনে বসে আড্ডা দিচ্ছিলেন। র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন 1-এর একটা ডাবল কভার ভ্যান অনেক দ্রুত গতিতে এখানে এসে জোরে ব্রেক করে, আর এখানে ওই যে আগুন পাচ্ছিল, ওই একটা মেটাল রডকে ওই ইয়েতে দিয়ে, আগুনের ওই রডটা দিয়ে এই জায়গাটাতে সুমন ভাইকে অনেক মারে। ওই জমটুপি পরায়, হাত করা পরায়, খুব দ্রুত ওইখান থেকে সরায় নিয়ে যায়, তুলে নিয়ে যায়। In her second term as Prime Minister, security forces were locking up opposition figures without trial. Among them, a popular official with the Bangladesh Nationalist Party, Sajidul Islam Sumon. In December 2013, eyewitnesses say he and 5 friends were taken by authorities and never seen again. সব আমরা গেলাম র্যাব অফিসের সামনে যোগাযোগ করতে। আমরা তো কমন একটা ব্যাপার মনে করছি, রাজনীতি করে তুলে নিয়ে আসছে, আইন অনুযায়ী যা হয় তাই হবে। আমরা সারা রাত ওখানে দাঁড়ায় রয়েছি, ওই র্যাবের অফিসের সামনে দাঁড়ায় রয়েছি, কোনো গাড়ি আসে কিনা, ওদের নিয়ে যায় কিনা, এরকম দেখার জন্য দাঁড়াই আছি গেটের মধ্যে। এমন কোনো আলামত দেখতে, আর ওরা তো অস্বীকার করেই যাচ্ছে, না 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 না, এরকম কোনো অপারেশন এখানে হয় না, এমন কোনো লোক এখানে আসে নাই, এমন কোন লোক আমরা নিয়ে আসি নাই। জিয়াউল হাসান সাহেব বলছে যে এরকম অনেক র্যাবের পোশাক পাওয়া যায়, কিনতে পাওয়া যায়, এরকম বহুত মানুষ কিডন্যাপ হয়েছে, এরকম আছে। এটা আমাদের মানে র্যাব কিছু করেনি, আমাদের প্রশাসন থেকে কিছু হয় না, এটা কেউ কিডন্যাপ করে নিয়ে গেছে। না গো মা, মনে আছে তোমার?
3 দিন টানা ওই গেটটাতে আমাদের বাসার লোকজন দাঁড়ায় ছিল 3 দিন। জীবনে তো আসলে ভাই এরকম কিছু দেখি না, এরকম করে মানুষ মানুষের সঙ্গে ব্যবহার করতে পারে। আমার মা, আমার জন্য খারাপ লাগে, আমার মায়ের জন্য আমার খুব খারাপ লাগতো তখন। আমার বাবা কি দোষ করলো এত বছর যাবত সুমনকে আটকে রাখছে? আব্বা আম্মা এটা ভয় পাইতেন যে উনি যদি, আমরা যদি বলি প্রথমের দিকে যে সাংবাদিক বলি এত আমার ছেলে কোনো ক্ষতি হয় কিনা ভিতরে, আমরা আশা করতাম হয়তো ইলেকশনের পরে ছেড়ে দিবে। পরে ইলেকশনের পরেও যখন ছাড়ে না তখন মনে হয় যে এটা বিশাল বড় একটা সরকারের প্ল্যান। প্রেস ক্লাবের সামনে সারাদিন সকাল দুপুর রাত সন্ধ্যা সবসময় আমরা ওখানে দাঁড়িয়ে থাকতাম, আন্দোলন করতাম বাবার জন্য। আমি, আমার ফুপি, আমার দাদু, আমার মা, আমরা সবাই, আমার বোনের তখন 1.5 বছর বয়স ছিল। মাইকের সামনে আমি বলেছিলাম যে হচ্ছে আমার বাবাকে যেহেতু গুম করে দিয়েছেন, তাহলে আপনারা যদি হদিস না দেন আপনারা আমাকেও গুম করে দিন, আমাকে গুম করে নিয়ে ওই জায়গাটাতে রেখে আসুন যেখানে আমার বাবাকে রেখে এসেছেন, যে আমি যেন চোখ দিয়ে আমার বাবাকে দেখতে পারি, আমি যেন ছুঁয়ে দেখতে পারি। র্যাব 1-এর তখনকার সিও কিসমত হায়াত একটা ফোন নাম্বার দিল, তো আমরা কিছু করতে পারবো না, এরা করতে পারবে। ওই ফোন নাম্বারটা ছিল জিয়াউল হাসানের অফিসের ফোন নাম্বার। আমরা দরখাস্ত করি, জিয়াউল হাসানের কাছে যাই, কিসমত হায়াতের কাছে যাই, বারবার স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে যাই, মানে যতটা দরজা আছে যাই। আমাদের নিরাপত্তা বাহিনী কিংবা আমাদের কোনো গুমের সঙ্গে তারা সংশ্লিষ্ট নয়। যেখানেই গুম হচ্ছে সেখানেই আমরা কিছুদিন পরেই তাকে পাচ্ছি। হয়তো সে নানা কারণে আত্মগোপন করে থাকে, সেইগুলোকে গুম বলে চালিয়ে যায়। আসাদুজ্জামান খান কামাল স্বরাষ্ট্রমন্ত্রী সুমনকে নিয়ে যাওয়ার পরে একবার জুম্মায় আমাদের মসজিদে আসছিলেন। সেখানে উনি বললেন, সুমন অনেক ভালো ছেলে ছিল, কোথায় যে হারায় গেল, ছেলেটার জন্য খারাপ লাগে, আপনারা সবাই ওর জন্য দোয়া করবেন, যেখানে আছে ও যেন ভালো থাকে। স্বরাষ্ট্রমন্ত্রী এই সমস্ত তামসার মধ্যে আওয়ামী লীগের এক নেতা আমাদের প্রপোজাল দিল 1 কোটি টাকার বিনিময়ে তারা সুমনকে ছেড়ে দিবে। ঠিক আছে, কোনো সমস্যা নাই, 1 কোটি টাকাই দিব। তখন তারা বলল 50 লাখ টাকা অ্যাডভান্স দেন, সুমনকে পেয়ে বাকি টাকাটা আমাদের দিয়ে। সবাই মিলে টেলে বললো নো, 1 কোটি এক হাতে, 1 কোটি এক হাতে সুমন, এমন যদি হয় তাহলে ঠিক আছে। তো ওনাকে যখন বললাম, তখন তাকে যখন আমরা এই কথাটা বললাম, সে আর রাজি হলো না। প্রথম 4 বছর টানা আমরা কিসমত হায়াতের কাছে যাই, দিনের পর দিন বসে থাকি। যেদিন ওনার মর্জি হয়েছে উনি আমাদের সঙ্গে দেখা করছেন, যেদিন ওনার মর্জি হয় নাই উনি দেখা করেন নাই। র্যাব 1-এর ভিতরে বড় জায়গা ছিল, ওখানে হচ্ছে ওরা একটা সাইডে কুকুর পালতো আর একটা সাইডে কিছু খরগোশ পালতো। তা আমি হচ্ছে এগুলো দেখছিলাম। তো আমি এগুলো দেখতে দেখতে হঠাৎ করে মানে আমি একটা বিল্ডিং দেখতে পাচ্ছিলাম, যে বিল্ডিংটা ছিল অনেক পুরানো, শ্যাওলা পড়া, তারপর হচ্ছে গিয়ে দেখতে খুবই হরিবল লাগতেছিল, ভূতের বাড়ির মতন একটা বিল্ডিং। আমার ওই বিল্ডিংটা দেখে মানে মানে আমার কেন জানি মনে হয়েছিল যে ওইটার ভিতরে মানুষ আছে এবং ওইটার ভিতরে আমার বাবা আছে। 5 আগস্টের পর আমি যখন র্যাব 1-এর অফিসে ঢুকছি, আমাকে নিয়ে যাওয়া হচ্ছে ওই বিল্ডিংটার কাছে যেটাতে আমি যেতে চেয়েছিলাম 12 বছর আগে। আমাকে বললো কি যে ওই সেলগুলোতে নাকি আমার বাবা ছিলেন 12 বছর আগে। আমার বাবা যদি ওখানে বুঝতে পারতো যে ওখানে আমি আছি, আমি মনে করি দুনিয়ার পৃথিবীর শেখ হাসিনা কেন কোনো ক্ষমতারই সাধ্য ছিল না যে আমাকে ওইখান থেকে বের করে আনতে না পারে। আমার ভিতরে অস্বস্তি হয়, আমার গিল ফিল হয়, এই জন্য হচ্ছে আমি আমার বাবাকে বের করে আনতে পারিনি। দিন পার হয়ে যায়, 20 দিন, 21 দিন, 30 দিন, ডিসেম্বর পার হয়ে যায়, জানুয়ারি পার হয়ে যায়, পাওয়া যায় না। তখন পরিবারের লোকরা শব্দ হইতে শুরু করছে, আম্মার কথা আর তখন শুনতেছে না কেউ। যেই ভাই
এই ভাগ্নির কি হয়েছে, একটু অসুস্থ যে ভাগ্নির কি হয়েছে, মা কি করে, বোনদের কি হয়েছে, সব খোঁজ নিত, সবার জন্য করতো। সেই ভাইয়ের জন্য তো আসলে আমরা কিছুই করতে পারলাম না এই পর্যন্ত। সেই গ্লানি নিয়ে কিভাবে মারা যাব, কিভাবে ভাইকে কিছু না করে, ভাইয়ের জন্য কিছু না করে, একটা জবাব না নিয়ে কিভাবে মরবো। দেশের মধ্যে আমরা কোনো বিচার পাচ্ছিলাম না, বিচার বিভাগ থেকে না, প্রশাসন থেকে না, কোনো ইনভেস্টিগেশন হচ্ছে না। তখন আমাদের আরেকটা মাত্র উপায় ছিল, যেটা হচ্ছে ইন্টারন্যাশনাল কমিউনিকেশন করা, অর্গানাইজেশনদের সাথে কাজ করা। সেখানে হিউম্যান রাইটস ওয়াচ, অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল, ইউএন ওয়ার্কিং গ্রুপ ফর এনফোর্স অর ইনভলান্টারি ডিসঅ্যাপিয়ারেন্স, এরা ইউএন থেকে ওই যখন এই সরকারের কাছে, হাসিনার সরকারের কাছে জানতে চাওয়া হয়, এরকম অভিযোগ অনেকে অনেক কিছু দেয়, কিন্তু তার কোনো প্রমাণ দিতে পারেনি, কোনো নাম দিতে পারে না, কোনো কিছুই দিতে পারে না। এবং অনেক সময় দেখা যায় বলা হচ্ছে অমুক লোক নাই, কিন্তু তাকে খুঁজে পাওয়া যাচ্ছে, সে ঠিকই জীবিত আছে। আবার কেউ অনেক সময় নিজেরাই পালায়, অনেক সময় ধার কর্য করে নিজেরা লুকিয়ে ফেলে, সে ধরনের ঘটনা ঘটছে। এইরকম তামসা বা ইয়ের মধ্যে দিয়ে আমাদেরকে 12 বছরের বেশি সময় পার করতে হয়েছে। মানে সকাল থেকে ঘুমের থেকে ওঠার পরে আমার মায়ের মনে হয় নাস্তা খাওয়ার পরে অফিস যায় না মানুষ, ঠিক অফিস যাওয়ার মতো। এখন আমি ওখানে গিয়ে বসলে মনে হইতো আমার মায়ের একটা শান্তির জায়গা। বাবা, আমার বাবারে দেখাই দাও তোমরা, বা দেখাই দাও। আমার অ্যাপকে বলতো, আপনারা যদি নাই দেন ফেরত, মেরেই ফিরে থাকেন, তো অন্তত মাটিটা দেখান, আমি মরার আগে একবার জিয়ারত করে যাই, আমার ছেলেরে বলে যাই আল্লাহ বেহেশত নসিব করো, এটা বলেন। যখন আমরা আওয়াজটা রাখতাম জানি, তখন আমাদেরকে এই হ্যারাসমেন্ট বা এই ভয়গুলো আরো সার্ভাইলেন্স বাইরে গেল, যে এরা কেন চুপ করে না। ওই সময় আওয়ামী লীগের সময় মানে এতই করুণ আমাদের জীবনটা ছিল, বাইরে গেটে দাঁড়াইলেই বুঝতাম মানে গাটা কেমন করতো, মনটা খারাপ থাকতো, কেউ না কেউ তাকায় আছে, বুঝাই যাচ্ছে যে প্রশাসনের মানুষ। বিগত সময়ে মায়ের ডাকের যে কোনো কার্যক্রমে, যেমন যদি কোনো আন্তর্জাতিক সংবাদ মাধ্যম আসতো বা আন্তর্জাতিক মানবাধিকার সংগঠন আসতো, দেখা গেছে যে সারা বাড়ি ঘিরে ফেলা হয়েছে, বাড়ির সামনে দিয়ে সার্ভাইলেন্স হচ্ছে, এবং এই সার্ভাইলেন্সটা আসলে চলমান ছিল। যারাই আসতো বা আমরা যদি কোনো কার্যক্রম করতাম, দেখা যেত যে সবসময় এরকম আমাদের খুব চরম মাত্রাতিরিক্ত এই সার্ভাইলেন্সের মধ্যে থাকতে হতো। এমনকি 5ই আগস্টের পরে ফ্যাসিস্ট রেজিমের শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পরেও কিন্তু পুলিশের তেজগাঁ থানার একটা টিম এসে আমাদের বাড়িতে অ্যারেস্ট ওয়ারেন্ট নিয়ে আসে, এবং পুলিশ খোঁজাখুঁজি শুরু করে। যখন ঢুকে খোঁজাখুঁজি শুরু করে, আমি জিজ্ঞেস করি কাকে খুঁজছেন, বললো যে অ্যারেস্ট ওয়ারেন্ট আছে সাজিদুল ইসলাম সুমনের নামে। তো আমার যেই ভাই আসলে গুম 13 বছর ধরে, তাকে অ্যারেস্ট ওয়ারেন্ট নিয়ে খুঁজতে আসে। সার্ভেলেন্সের মাত্রাটা এতটাই চরমে উঠে গেছে আসলে। এবং আমরা যখন জিজ্ঞেস করি যে 13 বছর ধরে সাজিদুল ইসলাম সুমন আমার যে ভাই গুম, সেটা তো দেশের সব মানুষ জানে, তো আপনারা জানেন না? তারা খুব রূঢ় ভাবে আমাদেরকে রিপ্লাই করে যে আমরা কেন জানবো, আমার ভাই, বড় ভাই উনি বাইরে গেলে আতঙ্কে থাকতে হয়তো কখন তাকে তুলে নিয়ে যাচ্ছে। পুলিশ এসে একদিন সে আমার ভাইকে তুলে নিয়ে যায়। আম্মা ওসি সাহেবের কাছে গেল, ওসি সাহেবকে জিজ্ঞেস করলো আমার এই ছেলেটাকে কেন তুলে আনছেন, ও তো মসজিদ আর মাদ্রাসা ছাড়া কোথাও যায় না, ও কোনো বন্ধু বান্ধবের কাছেও যায় না। তো ওসি সাহেব নির্দ্বিধায় আম্মাকে উত্তর দিলেন যে ও তো সুমনের ভাই, এই জন্য তুলে এনেছি, এবং আনার জন্য আমার মাকে অনেক টাকাও গুনতে হয়েছে ওই দিন। এই ঘটনা ঠিক আবার মনে হয় 1 বছর পরে বা আবার শ্যামলকে তুলে নিয়ে গেছে। এত কিছুর পরে আমরা সবসময় চেষ্টা করছি আমাদের আওয়াজটা জারি রাখতে। আমি যদি চুপ করে যাই, ওইখানে আমার ভাইকে ওরা বন্ধ করে দিবে। একটা সময় শুনতে পাই যাদের গুম করা হয়েছিল তাদের এত পরিমাণ টর্চার করা হয় যে ওরা পাগল হয়ে যায়, তখন নাকি ওদেরকে জায়গায় জায়গায় ফেলে রেখে আসতো। আম্মা সব কটা সিকিউরিটি গার্ডকে বলে রাখছিল যে দেখো, আর কোনো অচেনা চেহারা বা পাগল টাগল দেখলে কিন্তু আমাকে না দেখায় সরাই দিও না, আমাকে ডাক দিবা, আমি এসে দেখবো, ফকির টুকির কিছু হলে কাছে যাবে, বা ওই যে পাগল টাগল শুয়ে থাকে উঠে দেখবে ওটা সুমন কিনা।
সাউন্ড নাই, এরকম কোন একটা মানে নিরিবিলি পরিবেশে থাকে, তখন আমার মনে হয় যে আমার বাবা আমাকে পিছন থেকে ডাকছে। এখন পর্যন্ত আমি আমার বাবার ওই নাম্বারটাতে ফোন দিই, এটা দেখতে যে ওই নাম্বারটাতে রিং হয় কিনা, কিন্তু এই নাম্বারটা বলে যে সুইচড অফ। আমাদের সুমনের ঈদের দিন শুরু হইতো, সকালবেলা ঈদের নামাজ পড়তো, নামাজ পড়ে আম্মাকে এক গোছা রজনীগন্ধা ফুল দিত, ওই ফুলটা দিয়ে ওর ঈদের দিনটা শুরু হইতো। তো এমনি মনে রাখো কেমনে বাবা তুমি এত ফুল ভালানো? হ্যাঁ বাবা, এত কিছু কেমনে মনে রাখো বাবা তুমি? তুই হাসতো। সুমন গুম হওয়ার পর প্রথম ঈদটা কাটছে শহীদ মিনারে। মানে এতই অস্থির, এতই খারাপ লাগতেছিল যে বার করতে পারতেছিলাম না কিভাবে আমি এটা কাটাবো, কিভাবে আমি মানে এই শোকটা আমি কিভাবে নিব, মাথায় আসতেছিল না কি করব। সুমনের একটা ছবি নিয়ে চুপচাপ শহীদ মিনারে বসে রয়েছি, আবার রাত যখন একদম গভীর হয়েছে পাশে চলে আসছি। কই সুমন, আমাদের সুমন কই? আমরা যে ভাই বোনরা, আমার মা যে ক্ষয় হয়ে যাচ্ছে, আমরা ভাই বোনরা যে আর শক্তি ধরে রাখতে পারি না, ভাই খুঁজতে খুঁজতে এখনো এই সরকারের সময় এখনো কেন ভাইটাকে দেখতে পাই না? এখনো কেন এমন দিন আসে না আমাদের যে হাসি দিয়ে বলবো সুমন দাঁড়াইছিস, সুমন আসছিস? কেন হয় না ভাই? একবারে জুলাই ধাক্কা আসে নাই। জুলাইয়ের ধাক্কা আসার জন্য এরকম হাজারো ভাই যারা গুম হয়ে গেছে, হাজারো ভাই যারা খুন হয়ে গেছে, ওই প্রত্যেকটা পরিবারের আর্তনাদ ও ক্ষোভটা ছিল। শেখ হাসিনার সাথে তো আমি মনে করি আমার একটা আলাদা সম্পর্ক, তো ওর পতন হবে আর আমি ওখানে থাকবো না। আমি মনে করি যে আমার একদম ফ্রন্টে থাকতে হবে তার পতন আমি আমার মানে চোখের সামনে থেকে দেখতে পাবো। আমি আমার পরিবারের এগেনস্টে যে আমি আন্দোলনে যোগ দিয়েছি, আমার পরিবার আমাকে না করেছিল, কারণ আমার বাবাকে র্যাব এসে তুলে নিয়ে গিয়েছিল। আমি যদি আন্দোলনে যাই, আমার নামটা যদি এখানে ছড়িয়ে ছিটিয়ে যায়, তাহলে জানতে পারবে যৌমুকের মেয়ে, সাইদুল ইসলাম সুমনের মেয়ে, বিএনপি নেতা, এরকম এই ধরনের একটা কথা উঠবে, তারপরে সেটা হয়তো আমার ফ্যামিলির উপরে হামলা করতে পারে। আমি বিশ্বাস করতাম, আমি কনফার্ম ছিলাম যে হয়তো উনি নেমে গেলেই আমরা আমার বাবাকে পেয়ে যাব। সালমান এফ রহমান, এই আপনার ফলক, এই আরাফাত, আর ওবায়দুল কাদের, এই লোকগুলার বুদ্ধিতে শেখ হাসিনা দেশ চালাবে। ধরতে বলছি, রাখতে বলছি, আমি সরকারের দায়িত্ব পালন করছি, আমি রাখছি, এখন আমি ছেড়ে দিচ্ছি, শেষ। আমি তো সরকারি কেস করছি। ওই দিন থেকেই ডিজিএফআই অফিস থেকে শুরু করে সব অফিসে দাঁড়ানো শুরু করে দিলাম, কিন্তু পরপর হ্যাঁ ফোন আসে, সুমন ভাই আসতেছে, ছেড়ে দিছে তো আসতেছে, আমরা আগে থাকি এরকম দাঁড়ায় আছে যে 5 তারিখ পর থেকে, কিন্তু সুমন ভাই আসতেছে ওই দিক দিয়ে বের হয় না, ছেড়ে দিছে। তো এই দিন 3 জন 4 জন 5 জন 6 জনেরা বের হওয়ার পরে কিন্তু আর মানুষকে আর আমরা দেখতেছি না, আর মানুষ দেখা যাচ্ছে না। বাবা, আমার সুমনরে দেখছেন? আমার সুমনরে দেখছেন? আমার সুমনরে এনে দিবেন নি বাবা? আপনারা আমার সুমনরে এনে দিবেন নি আব্বা? আমি কোন কুল হতে কোন কুলে যাব, কারে আমার বাবা কেন দেন? আমি শান্তি হয়ে আমার বাবারে দেখা, আমার বাবার নদীর কুল না কিনার নাই রে।